আজকের গল্প ঠাম্মি, কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। বেড নাম্বার 203-এ যাব। রিসেপশনে বলে সোজা ওপরে উঠে এলাম। এখন ভিজিটিং আওয়ার, কেউ আটকাবে না, তাও বলে আসাটা সৌজন্যে। আমার দিদি একদিন হলো অ্যাডমিট হয়েছে এই নার্সিংহোমে। হঠাৎ ডিহাইড্রেশন নিয়ে ভর্তি হয়ে আইসিইউতেই আছে। এটাই বোধহয় ট্রেন্ড, কিছু হলেই আইসিইউ। ভালো হয়ে জেনারেল বেডে দিলেও বেশ কিছুদিন রাখবে, তাই আমাদেরও নিয়ম করে আসতে হবে দেখতে। অফিস থেকে সোজা এখানে এসেছি। দরজা ঠেলে ঢুকতেই দেখলাম বিশাল একটা ঘর, সেখানে প্রায় 12টা বেড। প্রতিটা বেডই ভর্তি, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ আবার আধশোয়া। কারোর পাশে চলছে বিভিন্ন রকম যন্ত্র, তাতে নীল রঙের গ্রাফ ওঠানামা করছে। কারোর স্যালাইনও চলছে। এসব জায়গায় ঢুকলে সত্যি মনটা খুব খারাপ লাগে, কিন্তু তাও আসতে হতোই। দিদির বেডের সামনে এসে দেখলাম ও উঠে বসে আছে, চোখ মুখ বেশ সতেজ। বরং ওর বাড়িতে গেলে ওর 2 ছেলে মেয়ে আর সংসারের কাজের চাপে ওকে বেশি অসুস্থ লাগে। আমাকে দেখে বলল, একা এসেছিস? আমি বললাম একাই, কিন্তু নিচে সঞ্জয়দা আর তোর যা ভাসুর এসেছে, আমি গেলে ওরা আসবে। জিজ্ঞাসা করলাম, ভালো আছিস তো? তারপর কি খেতে দিচ্ছে ডাক্তার, কেমন আছে, এসব জিজ্ঞাসাবাদ করতে গিয়ে দেখলাম ওর ঠিক পাশের বেডে একজন বয়স্কা শুয়ে শুয়ে আমাকে দেখছেন। আমি তাকাতেই নিজে থেকেই হাসলেন। দেখলাম মুখে মাড়িয়ে আছে, কিন্তু সেখানে দাঁত নেই। মাথার চুলগুলো কদম ফুলের মতো চামড়া ঝুলে গেছে, একটা ছোট বাচ্চার মতো দেখাচ্ছে। আমি দেখলাম উনি হেসেই যাচ্ছেন। আমিও হাসি বিনিময় করতেই দেখলাম দিদি বেশ জোরে বলল, বোন এসেছে আমার। বললাম না, আমার ছোট ছেলেটা ওর কাছেই আছে, একমাত্র ওকে একটু ভয় পায়। বয়স্ক সেই মহিলা কি বুঝলেন জানি না, মাথা নাড়িয়ে আবার হাসলেন। এত সরল হাসি আমি সত্যি আগে দেখিনি। দিদি তারপর মুখ টিপে বলল, আজ 15 দিন এখানে আছে, কেউ দেখতেও আসে না, নিতেও আসে না। স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ভর্তি করে দিয়ে চলে গেছে নাতি আর নাতবউ। সারাদিন আমার সাথে কত কথা বলে, অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না। আমি বললাম, কি হয়েছে ওনার? দিদি বলল, নার্স তো বলছে সোডিয়াম পটাশিয়াম লেভেল ওঠানামা করছে, আরও কী সব রোগ আছে। মাঝে মাঝে কেমন একটা হয়ে যায়, ভুল বকে, সারাদিন ঝিমোয়, আবার ওষুধ দিলে ঠিক হয়ে যায়, তারপর আবার সবার সাথে ডেকে ডেকে কথা বলে। দিদি একটু হাঁপিয়ে আবার বলল, সবার দিকে খেয়াল জানিস, কার বাড়িতে কে আছে, তারা কেমন আছে। আমাকেই সকাল থেকে 3বার জিজ্ঞেস করেছে ছেলে কেমন আছে। এতেই বাড়ির সবাই বিরক্ত হয়ে যায়। আসলে ভুলে যায় বলে একই কথা বারবার বলে, আর একই কাজ বারবার করে। আমি তাকিয়ে দেখলাম সরল চোখে দেখেই যাচ্ছেন আমাকে। আমারও ইচ্ছে করছিল গিয়ে পাশে বসে একটু কথা বলি। আমার ঠাম্মি বেঁচে থাকলে এরকমই বয়স হতো। দিদিকে বললাম, কীরকম বয়স হবে রে? দিদি বলল, মাসিরা তো বলল 89। অবস্থা খুব একটা ভালো না নাকি? আমি বললাম, আমি যাই রে, নিচে সব দাঁড়িয়ে আছে, আসবে একে একে। দিদি মাথা নাড়াতেই আমি টুলটা ছেড়ে উঠে যেতে গিয়ে আবার চোখ গেল সেই ঠাম্মির দিকে। এড়িয়ে যেতে পারলাম না। একবার সামনে গিয়ে দেখলাম চামড়াটা কুঁচকানো আর নরম। একবার ধরতে ইচ্ছে করলো হাতটা। আমি হাত বাড়িয়ে ধরতেই আবার মাড়ি বের করে হেসে দিলেন। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি বললাম, ভালো আছো? জড়ানো গলায় বলল, আছি ভালো, এই তো নাতবউ এসে নিয়ে যাবে, ডাক্তারবাবু বলল সুস্থ হয়ে গেছি। কথাগুলো বলার সময় চোখে মুখে খুশি ছড়িয়ে পড়েছে দেখলাম। সাথে সাথে একজন আয়া বলল, চুপ করো তো, 15 দিন ধরে তোমার নাতবউ আসছে, সরকারের ঘাড়ে তোমাকে ফেলে ও নিশ্চিন্ত হয়েছে। এরকম বাজে দেখিনি রে বাবা। অমনি ঠাম্মি চেঁচিয়ে বলল, চুপ কর মুখ পুরি, তুই বাজে, তোর 14 গোষ্ঠী বাজে। ঠাম্মির চিৎকারে হেসে যাচ্ছে দুজন আয়া, যেন ওনাকে খেপিয়ে ওরা মজা পাচ্ছে। ইচ্ছে করছিল কিছু বলি, কিন্তু পারলাম না। যাই হোক, দিদিকে ওদের ভরসাতেই রাখতে হবে। অগত্যা নিচে নেমে গেলাম। পরের দিন বাস থেকে নামবো। আজ অনেকে আসবে দেখতে দিদিকে। ও পুরো সুস্থ, শুধু নিয়মমাফিক কিছু টেস্টের জন্য রেখে দিয়েছে। আজ রাতে হয়তো জেনারেল বেডেও দিয়ে দেবে। আমরা নিশ্চিন্ত, তাও নিয়ম করে সবাই দেখা করতে আসছি। রিসেপশনে গিয়ে বললাম 202, কার্ডটা আনিনি। ওখান থেকে আমার দিকে তাকিয়ে বলল, 202? আমি বললাম ওরা অবাক হতেই আমার জামাইবাবু বলল, 203 তো।
আমি বললাম 203-এ অনেকে দেখা করার জন্য আছে, আমি 202-এ যাব। জামাইবাবু কিছু বুঝে চুপ করে গেল। রিসেপশন থেকেও কিছু বলল না। ভিজিটিং আওয়ার, যেতেই পারি। আমি ভাবলাম ভিজিটিং কার্ড নেই বলে কিছু বলতে পারে, কিন্তু কিছু বলল না। আমি ওপরে উঠতে লাগলাম সিঁড়ি দিয়ে। দিদির কার্ডে ঢুকলে বাকি আত্মীয়রা যারা দিদির সাথে দেখা করতে এসেছে তাদের সময়ের ঘাটতি পড়তো। আজ আমি এসেছি টানা 1 ঘন্টা ঠাম্মির সাথে গল্প করতে। কাল এখান থেকে গিয়ে থেকেই মনটা খুব খারাপ ছিল আমার। নিশ্চিন্তে ওপরে উঠে দেখলাম দিদি বসে আছে। আমাকে দেখে অবাক হয়ে বলল, তুই আসবি না বলল তোর জামাইবাবু? আমি বললাম, তোর জন্য আসিনি বলে তাকাতেই দেখলাম ঠাম্মির বেডটা মোটা পর্দা দিয়ে ঘিরে দেওয়া। দিদির দিকে অবাক হয়ে তাকাতেই দিদি বলল, আরে দুপুরের পর থেকেই খুব শরীর খারাপ রে। মনটা খারাপ হয়ে গেল শুনে। দেখলাম একজন ডাক্তার হন্তদন্ত হয়ে ওই পর্দার ভেতর ঢুকে গেলেন। সাথে সাথে একজন নার্স থমথমে মুখে বেরিয়ে এসে ফোনের রিসিভার তুলে বললেন, হ্যালো, 202-এর পেশেন্টের বাড়ির লোককে বলো আসতে তাড়াতাড়ি। টাইমটা লেখো 4:46। খুব বোকা মানুষদেরও বুঝতে অসুবিধে হলো না কি ঘটেছে। তাও দিদি জিজ্ঞেস করলো, সিস্টার কি হয়েছে? কোনো উত্তর দিল না সিস্টার। হয়তো এক পেশেন্টের মৃত্যুর খবর আরেক পেশেন্টকে দেওয়া বারণ। বুকটা মুচড়ে উঠল আমার। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে পর্দার ভিতর মুখ বাড়াতেই কালকের সেই মজা করা আয়াটা বলল, সব শেষ। চোখ দুটো ভেজা দেখলাম কালকের হাসি মুখের আয়ার। ততক্ষণে ডাক্তার বেরিয়ে গেছেন। উনি হয়তো নিশ্চিত করতেই এসেছিলেন ঘটনাটি। এক পেশেন্টের বাড়ির লোকের হাক ডাকে আয়াও বেরিয়ে গেল পর্দার ভিতর থেকে। নার্স তো আগেই বেরিয়ে গেছে। পর্দার ভিতর শুধু আমি আর ঠাম্মির নিথর শরীর। মুখটা দেখলাম একই রকম হাসি হাসি, মাড়িগুলো দেখা যাচ্ছে। হয়তো মৃত্যুকালীন যন্ত্রণার জন্য মুখটা খুব শুকনো লাগছে। বুকটা হু হু করে উঠল। কেউ না, চিনিও না, তাও কোনো কোনো অচেনা মানুষকে খুব চেনা লাগে প্রথম থেকেই, খুব নিজের লাগে। আমার এনাকে দেখে সেরকমই লেগেছিল। ছোট্টবেলাতে ঠাম্মি, দিদা এদের হারিয়েছি। আজ একবার সামনে থেকে দেখব সেই লোভেই এসেছিলাম, কিন্তু ভাগ্য সাথ দিল না। অথচ যার বাড়ির ঠাম্মি তাদের কত অবহেলা। একবারও দেখতে আসেনি মানুষটাকে। আমি দেখলাম কেউ নেই এখানে। আমি হাত বাড়িয়ে ঠাম্মির হাতটা ধরলাম। খুব ভালো লাগছিল এরকমই কুঁচকানো নরম তুলতুলে চামড়ায় হাত দিতে। খুব ইচ্ছে হতো আমার। কেমন একটা শান্তি লাগছে। হাতটা বেশ ঠান্ডা। একটু ভয় পেয়ে ছেড়ে দিলাম। এবার নিজের অজান্তেই চোখ দিয়ে জল বেরিয়ে এলো। মনে মনে বললাম, ভালো থেকো ঠাম্মি। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।